হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে নিয়েই রান্না করব। এই তো, আর ছুটির দিনগুলো, আজকে এখানে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে কাজ থাকে। সেই ভোর 6:30টার সময় উঠেছি, যেহেতু স্কুলের জন্য টাইমিংগুলো ওরকম হয়ে গেছে। এখন ওই ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায়। তো উঠে সকাল থেকে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ করে শাওয়ার টাওয়ার করে চলে আসলাম। তো কাজ করতে করতে একটা কথা মনে পড়ে খুব হাসছিলাম। তো যখন রেডি হচ্ছিলাম, তো মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন বাংলাদেশ থেকে যখন আমেরিকাতে আসি, তো তখন স্বপ্ন দেখতাম বাংলাদেশে বসে, আমেরিকা যাব, আমেরিকা গিয়ে তো একেবারে নীতা আম্বানি বনে যাব, নীতা আম্বানির মতো লাইফ লিড করব। তো কারণ আমরা বাংলাদেশে তো টেলিভিশনে মুভি টুভিতে যেরকম লাইফ লিড দেখি, সেটা তো নীতা আম্বানির চেয়ে কোনো অংশে কম না। বা দেশের বাইরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা যখন দেশে টেশে বেড়াতে আসতো, তাদের লাইফস্টাইল দেখে মনে হতো এরা মনে হয় বিদেশে নীতা আম্বানির চেয়ে কোনো অংশে কম লাইফ লিড করে না। তো যাই হোক, যখন আমেরিকাতে আসলাম, আসার পরে আমার সমস্ত ভুল ধারণাগুলোই ভেঙে গেল। তো এখানে নীতা আম্বানি তো দূরের কথা, এখানে গরিবের আম্বানিও হতে পারিনি। বাংলাদেশে থাকতে তো তাও গরিবের আম্বানি ছিলাম, হয়তো সামনে পিছনে 2-3টা কাজের লোক ঘোরাঘুরি করত। আর এখানে নিজের কাজ নিজেকেই করে খাও। এখানে একেবারে সেই বাংলা সিনেমার শাবানা ম্যাডামের একটা বাংলা সিনেমা ছিল না, বাংলা মুভি কি যেন, কাজের বেটি রহিমা। তো এখানে আমাদের লাইফটা হচ্ছে কাজের বেটি রহিমা। নীতা আম্বানির স্বপ্ন তো দূর কি বাদ, গরিবের আম্বানিও এখানে হতে পারিনি। তো হাসলাম, রেডি হচ্ছিলাম আর হাসছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন তো আরও এখানে আসার পরে, তাও তো আমার এত বছর আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল আর কি, একটা স্প্যানিশ একটা লেডি। ও আমার অ্যাটলিস্ট মাসে একবার এসে আমার বাসা টাসাগুলো ম্যাসিভ ক্লিন করে দিয়ে যেত। তাহলে আমার একটু কষ্টটা কম হতো। হয়তো প্রতিদিন আমি যতটুকু নোংরা হতো ওইটুকু একটু ক্লিন করে ফেলতাম, আর একবারে মাস শেষে ও এসে একটা ম্যাসিভ ক্লিন করে দিয়ে যেত পুরা বাড়ি। তো যাই হোক, এখন আর শেয়ার করতে চায় না, কারণ এখন আগে হয়তো দেখা যেত আমার এত বড় বাড়ি, আমি একবার ম্যাসিভ ক্লিন করতে ওকে মাত্র আমি $450 দিতাম। তো তারপরেও সে আমাকে বলতো যে দেখো, আমি জাহিদের পরিচিত বলে আমি তোমার কাছ থেকে কম নিই, তোমাকে আমি ডিসকাউন্ট দিই, এর জন্য তোমার কাছ থেকে আমি $450 নিই। আর তোমার এখানে কাজ করতে আসলে তুমি এত বেশি পরিষ্কার যে তোমার এখানে কাজ করতে আমার যে সময় লাগে সেই সময়টা দিয়ে আমি 2টো বাসা ক্লিন করে ফেলতে পারি। তো যাই হোক, তোমার কাজগুলো করি আমি ভালোবাসার থেকে, কারণ জাহিদের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, সেই সুবাদে আমি তোমাকে সবসময় ডিসকাউন্ট দিই, তোমাকে স্যাক্রিফাইস করি। এখন কয়েক মাস ধরে সে আর আমার কাজটা করতে চায় না। এখন সে বলে যে দেখো, আমার ফ্যামিলি বড় হয়ে গেছে, আমার অনেক খরচ বেড়ে গেছে, এখন তোমাকে ডিসকাউন্ট দিয়ে আমি এখন 600 টাকা হলে আমি তোমার বাসা ক্লিন করতে পারবো। তো আমাকে দেখি হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়েছে, তার এখন 5 বাচ্চা, যে কারণে তার খরচ বেড়ে গেছে। আর এখন তো সব কিছু এমনিও অর্থনৈতিক অবস্থাও এখন ঊর্ধ্বগতি, সব কিছুই একটু বাড়তির দিকে, তো স্বাভাবিক। তো এখন সে নাকি ডিসকাউন্ট দিয়ে $600, এর নিচে আমার বাসা সে ক্লিন করতে পারবে না। তো যাই হোক, এই কষ্টে এখন $600, এই $600 ইনকাম করতে মিনিমাম 2 থেকে 3 দিন তো লেগে যায়। তো এত কষ্ট করে এই $600 দিয়ে বাসা ক্লিন করার চেয়ে আজকে কয়েক মাস ধরে ওকে আমি আর ডাকি না। ওকে আমি বলে দিছি যে ঠিক আছে, আমি চিন্তা করছি, আমি পরে তোমাকে জানাবো। তো এখন পুরো যন্ত্রণাটা এখন আমার উপর দিয়ে যাচ্ছে। তার মানে নিজে তো নোংরা থাকতে পারি না, প্রচণ্ড রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, কি আর করার। এখন ওই নিজেই
যখনই ছুটির দিন থাকে নিজেই ঘষা মাজা, নিজেই ক্লিনিং। মাঝে মাঝে আমার বাসার সবাই আমার উপরে প্রচণ্ড রকম বিরক্ত হয়ে যায় যে ওরা প্রচণ্ড রকম বিরক্ত হয়ে যায় যে অ্যাটলিস্ট বাবা একটু ক্ষান্ত দাও, কিন্তু ক্ষান্ত দিলে তো চলবে না, কাজগুলো তো আমাকেই করতে হবে, কেউ তো আর করে দিয়ে যাবে না। তো এই হচ্ছে আমেরিকার জীবনে আর কি। গরিবের নীতা আম্বানিও হতে পারিনি, বাংলাদেশে থাকতে তো তাও গরিবের আম্বানি ছিলাম, এটাই এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। তো আপনারা যারা দেশে আছেন নিজেদেরকে গরিবের আম্বানি মনে করে ভালো থাকেন। আমাদের এই কষ্টের লাইফটা কখনোই আশা করবেন না, বড় কষ্টের লাইফ। তো চলেন, অনেক বড় বড় গল্প করে ফেলেছি, চলেন সব কিছু আমি একটু গুছিয়ে নিয়েছি, তো চলেন রান্নাটা বসিয়ে দিই। এদিকে ডাল বসিয়েছি, একটু মসুরি আর বুটের ডাল। মাছগুলো ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার গাছের লাউ শাক, বেশ কিছু আগা কেটে নিয়ে আসলাম, এগুলো এখন সুন্দর করে বেছে ধুয়ে নিব। এটা রুই মাছের মাথা টাথা দিয়ে সুন্দর লাউ শাকটা রান্না করব। চলে আসলাম, চলেন, দেখে তো বুঝতেই পারছেন এলাহি কাণ্ড কারখানা। চায়ে একটু চুমুক দিয়ে নিলাম, শান্তি। এখন কাজে একটু এনার্জি পাবো, আলহামদুলিল্লাহ। আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, বিসমিল্লাহ, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। শাকটার মধ্যে নর্মাল মরিচের সাথে একটু নাগাও দিব, কারণ আমার গাছের যে নর্মাল মরিচটা সেটা না খুব বেশি ঝাল না, এর জন্য আমি একটু নাগা ব্যবহার করি। এক নাগা দিয়ে দিব, অনেক ঝাল আমাদের নাগাটা। হয়তো আপনারা বলতে পারেন, আপু আপনি তো ছেলে বিয়ে দিয়ে ফেলেছেন, তো এখন তো আপনার শান্তি। আসলে কি ছেলে বিয়ে দিয়েছি, আমার ঘরে একটা মেয়ে এসেছে, আমি এত তাড়াতাড়ি না আমার মেয়েটাকে না সংসারের এই যে বোঝার যে চাবির গোছাটা, সেটা এত তাড়াতাড়ি আমি না আমার মেয়েটার হাতে দিতে চাই না, কারণ সংসার মানেই হচ্ছে কষ্ট। তার তো পুরোটা জীবন পড়ে আছে, পুরোটা জীবন সে সংসার করবে, কষ্ট করবে। আমরা কি রেহাই পেয়েছি বলেন? এখনও সংসার করেই যাচ্ছে। তো এখন কয়েকটা বছর একটু হেসে খেলে সময়টা একটু পার করুক না, তারপরেই না হয় সংসারের বোঝাটা কাঁধে নিবে, আমি ওটাই মনে করি। তো এখন যখন মাঝে মাঝে ও যখন আমাকে হেল্প করার জন্য আসে বা বলে মাম্মা আমি এটা করে দিই, ওটা করে দিই, মাঝে মাঝে করতে দেই, আবার মাঝে মাঝে আমি একা একা হাসি ওর দিকে তাকায়। এখন তো সংসারে এটা সেটা করতে নতুন নতুন খুব ভালো লাগছে। এমন একটা সময় আসবে যখন এই সংসারের বোঝা যখন পুরোপুরি কাঁধে পড়ে যাবে, তখন আর কোথা দিয়ে যে জীবনের আর কি সময়গুলো চলে যাবে, 50-55 বছরের আগে এই বোঝা কিন্তু আর কাঁধের থেকে নামাতে পারবে না। এমন অনেক সময় আসে যে মৃত্যুর আগ পর্যন্ত এই সংসারের এই বোঝা কাঁধের থেকে নামানো সম্ভব হয় না। একমাত্র মৃত্যুই মনে হয় মানুষকে পরিত্রাণ দিতে পারে সংসারের বোঝার হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তো সেটাই চিন্তা করি যে পুরোটা জীবন তো তার পড়েই আছে, করবে তো সংসার, সারা জীবনই সংসার করবে। শুধু একটা বছর একটু না হয় হেসে খেলে জীবনটাকে একটু উপভোগ করে। এই কারণে মাঝে মাঝে অনেক বেশি করতে চাইলেও আমি
মাঝে মাঝে একটু মানাই করি যে চোখে স্বাদ, রসুন তো দিতেই হবে। রসুন চপ করে রেখেছি, বিসমিল্লাহ। পেঁয়াজ রসুনটা একটু আধা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু আদা রসুনের পেস্ট। একটু দিয়ে দিচ্ছি পানি, এতে মশলাটা পুড়ে নেবে। এতে দিয়ে দিব একটু হলুদ, এখন এক এক করে দিয়ে দিচ্ছি আমার সমস্ত গুঁড়া মশলাগুলো। আসলে তো বলিই নাই কি রান্না করছি রুই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। মাথাটা দিয়ে আমার গাছের কিছু লাউ পাতা ছিঁড়ে এনেছি, কয়েকটা ডগা না আগা কি বলে ভাই, তাই একটু ছিঁড়ে এনেছি। সেটা দিয়ে রুই মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করবো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা কনফিউজড হয়েছিলেন যে কি রান্না করছে, বললই তো না। আমি সময়টাকে একটু বাঁচানোর জন্য মাছগুলো একটু ভেজেই নিয়েছিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেব। একটা আলু একটু সেদ্ধ করা ছিল, কেটে দিয়ে দিলাম। এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিব আমার রুই মাছের মাথাগুলো, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে দিব। নাগামরিচের ভালো ফ্লেভার বেরিয়েছে। লবণটা চেক করে দেব। ঝাল টাল সব। আর রান্না করবো কিছু রুই মাছ, এটাকে একটু ছোট ছোট করে ভেজে রেখেছি, এটাকে একটু ভুনা করব। আর ডাল রান্না করবো, ডাল সেদ্ধ করে রেখেছি। এখন জিনিসটাকে ঢেকে একটু রান্না করব, তারপরে পানিটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিব লাউ শাক। আসেন একটু কাছের থেকে দেখাই। জিনিসটা আমি ঢেকে দিই। এদিকে হতে থাক, আমি একটু চাটা খেতে থাকি। আমি ফিরছি খুব শর্ট টাইমে, আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকেন। এখনও কিন্তু অনেক কথা বাকি, অনেক গল্প করব আপনাদের সাথে। শুধু তো রান্না না, রান্নার সাথে গল্প তো করতেই হবে। চলে আসলাম, মাছটা মনে হয় হয়ে গেছে। মাছ তো না, মাছের মাথা। আলহামদুলিল্লাহ। এখন এতে দিয়ে দিব আমি লাউ শাক, একদম কচি কচি আগা দিব। বিসমিল্লাহ। এখন জিনিসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে 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 রান্না করব। তো আমি এখন চুলাটা চেঞ্জ করে দিই, কারণ ওই পাশের চুলা আমি রুই মাছটা ভুনা করব। চলে, এখন কড়াইতে দিয়ে দিব তেল। বেশ কিছুদিন আগে একজনের লেখা একটা আর্টিকেল পড়ছিলাম, খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছেন উনি 50 ঊর্ধ্ব নারীদের নিয়ে। পড়ে না ভেতরে একদম দাগ কেটে গেল। তো পুরো লেখাটা হুবহু তো আমি আপনাদেরকে বলতে পারবো না, তবে উনি ওখানে যে জিনিসগুলো উনি বলতে চেয়েছেন, 50 ঊর্ধ্ব নারীদের নিয়ে উনি যেটা বোঝাতে চেয়েছেন বা লিখতে চেয়েছেন, সেই জিনিসগুলো আমি আমার মতো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করেন, কথাটা সত্যি সত্যি এত ভালো লেগেছে, আমার বুকের ভেতরে না কেঁপে উঠেছে। আমি
কি বলবো, আমাকে ভাবিয়েছে। সেটা হচ্ছে যে সত্যি সত্যিই কিন্তু দেখেন একটা মেয়েদের জীবন, যদি আমরা ধরি হেসে খেলে, বিয়ে তো একটা মেয়ের ধরেন 20 বছরের পরেই একটা মেয়ের ধরেন বিয়ে হয়ে যায়, কারো আগে কারো পরে। 25 বছরের মধ্যে তো অলমোস্ট মেয়েদের বিয়ে হয়ে যায়। 25 থেকে 30 বছর একটা মেয়ে সংসারে হেসে খেলে সময়টা পার হয়ে যায়, এর ভেতরে বাচ্চা কাচ্চা আসে। কিন্তু 30 থেকে একটা মেয়ের কঠিন সংসার জীবন শুরু হয় 30 থেকে 50 পর্যন্ত। একটা মেয়ের জীবনের সংসারের বোঝাটা টানার সময় 30 থেকে 50 পর্যন্ত। এই 30 থেকে 50 বছর বয়স পর্যন্ত একটা নারী তার নিজের দিকে ফিরে তাকানোর মতো আসলে সময় থাকে না। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোকজন, নিজের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, সব কিছু নিয়ে, সামাজিকতা সব কিছু নিয়ে একটা মেয়ে শুধু ছুটছে তো ছুটছে, পেছনে ফেরার মতো সময় আর তার নাই। কাউকে খুশি করতে পারলো, কাউকে পারলো না, কাকে কতটুকু দিতে পারলো, কাকে কতটুকু দিতে পারলো না, ছেলে পেলেকে কতটুকু মানুষ করতে পারলো, কতটুকু পারলো না, পাওয়া না পাওয়ার ব্যর্থতা সব কিছু মিলে শেষ হয়ে যায় 50টা বছর। 50 বছরের পরে আসলে একটা মেয়ের জীবনের অনেক দায়িত্বই কিন্তু কমে যায়। ছেলে মেয়ে বড় হয়ে যায়, আর এস্টাবলিশড হয়ে যায়, ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে দেয়। তখন আসলে সত্যি সত্যি মেয়েদের তখন না অবসর নেবার সময়। 50-এর পরে সংসারটাকে না আর ওইভাবে আষ্টে পিষ্টে আর ধরে রাখার দরকার নাই, কারণ অনেক দিয়েছেন তো আপনি এই সংসারের পেছনে। 50টা বছর সমস্ত কিছু অন্ধের মতো আপনি কিন্তু আপনার নিজের দিকে ফিরেও তাকাননি। আমি একটু পেঁয়াজগুলো দিয়ে দিই। লাউ শাকটা দিয়ে দিই। হ্যাঁ, যে কথা বলছিলাম, তো 50টা বছর তো সংসারটাকে একদম আষ্টে পিষ্টে ধরে বেঁচে থাকে। 50-এর পরে আসলেই মেয়েদের উচিত সংসারের মায়াটা কিছুটা ত্যাগ করে দেওয়া, কিছুটা সংসারের মায়া ত্যাগ করে দিয়ে দায়িত্বগুলোর থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়া, হিসাব নিকাশের কথা ভুলে যাওয়া। কি দিলাম, কি পেলাম, কাকে কতটুকু খুশি করতে পারলাম, কাকে কতটুকু খুশি করতে পারলাম না, সব কিছু ভুলে গিয়ে আমার মনে হয় তখন নিজেকে নিয়েই ভাবা উচিত। একটা মেয়ে কত বছর বাঁচে? 60 বছর, 65 বছর, এটাই তো একটা মেয়ের গড় আয়ু আমার যতদূর মনে পড়ে। একটা পুরুষের মতো এত লম্বা আয়ু তো মেয়েদের হয় না। তো এইটুকু সময় আমার মনে হয় একটু নিজেকে নিয়েই ভাবা উচিত, নিজের দিকে সময় দেওয়া উচিত, একটু চোখ মেলে আকাশটাকে দেখা উচিত, বুক ভরে নিঃশ্বাস নেওয়া উচিত। কারণ আমরা কিন্তু এই 50 বছর বয়স পর্যন্ত আমরা কিন্তু চোখ মেলে আকাশটাও দেখার সময় পাই না, বুক ভরে নিঃশ্বাসটাও নিতে পারি না। সময়ের সাথে, সংসারের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে ছুটে চলতে হয়েছে। তো থাক না, 50-এর পরে ঘরটা একটু এলোমেলো, সব কিছু একটু অগোছালো, জীবনটা একটু অগোছালো হোক না, অসুবিধাটা কি? একটু নিজের দিকে তাকাই, নিজের ভালো লাগাগুলো বুঝি, নিজের ভালো লাগাগুলো দেখি, নিজের ভালো লাগাগুলো করি। আর যদি তখন যদি অঙ্ক কষতে বসে যাই যে কী পেলাম, কী পেলাম না, কাকে কতটুকু দিতে পারলাম, কাকে কতটুকু দিতে পারলাম না, কাকে কতটুকু খুশি করতে পারলাম, কাকে কতটুকু খুশি করতে পারলাম না, তাহলে দেখবেন যে আমরা অনেকেই আমাদের হাজবেন্ডের এত বছর সংসার করে, 40 বছর 45 বছর সংসার করেও আমরা আমাদের হাজবেন্ডের ড্রিম গার্ল হতে পারিনি। সো সব কিছু পেছনে ফেলে 50-এর পরে আমাদের তখন একদম চলে যাওয়ার সময় চলে আসে। বেশি দিন আর হাতে সময় থাকে না। এই সময়টা না
নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের দিকে সময় দেই, নিজের সকালবাদগুলো পূরণ করার চেষ্টা করি, একটু নিজেকে ভালোবাসি, ভালোবেসে সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিজের জীবনের ন্যায় অন্যায়গুলোর হিসাব মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে চাইতেই হাসি মুখে মনে হয় পৃথিবী থেকে বিদায় নেওয়া বা পৃথিবীকে সমাপ্তি টানা, সব কিছুকে বিদায় জানিয়ে, পৃথিবীকে বিদায় জানিয়ে পৃথিবীকে সমাপ্তি টানাটাই আমার মনে হয় বেস্ট উপায়। এখন যেমন আমার 50 পেরিয়ে গেল, এখন মাঝে মাঝে এটা মনে হয় তাই তো সবাই তো চাকরি বাকরি থেকে রিটায়ারমেন্টে যায়, পুরুষরা ঘরের স্বামীরাও রিটায়ারমেন্ট নেয়, মেয়েদের রিটায়ারমেন্টটা কোথায় বলেন তো? আমরা কবে রিটায়ারমেন্ট নিব? এখন তো আমাদের রিটায়ারমেন্ট নেওয়ার সময়, তাই না? এখন মনে হচ্ছে যেন আস্তে আস্তে দায়িত্বগুলো নেক্সট প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে আমরাও একটু রিটায়ারমেন্টে চলে যাই, আমাদের জীবনের ভালো লাগাগুলো নিয়ে এখন বাকি সময়টা আমরা কাটাই। পেঁয়াজটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই, মশলাটা একটু কষা হতে হয়, এপাশে একটু লাল তরকারিটা দেখে নিই। একদম মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আমি বহু বছর আগে আমি প্রচুর আর্ট ফিল্ম দেখি, কলকাতার আর্ট ফিল্ম দেখি। তো বহু বছর আগে আমি একটা মুভি দেখেছিলাম বেলা শেষে। আমি আমার বহু বন্ধুবান্ধব, বহু পরিচিত জনকে আমি এই মুভিটা দেখার জন্য আমি অ্যাডভাইস করেছিলাম। অনেকেই দেখেছে, আমার অ্যাডভাইস শুনে অনেকেই দেখেছে। অসম্ভব ভালো লাগার একটা মুভি। বিশ্বাস কর মুভিটা যে আমি কতবার দেখেছি, কম করে হলো 7 থেকে 8 বার দেখেছি মুভিটা, এবং যতবার মুভিটা দেখেছি ততবার ভেতরে ভেতরে ডুকরে ডুকরে কেঁদেছি, কান্না এসেছে যে বাস্তবতা বড় কঠিন, এবং পুরো রিয়ালিটিটাই কিন্তু সেখানে তুলে ধরেছে। বস্তু যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বললাম, সেম এই মুভিটার ভেতরে আমি সেম জিনিসটা আমি খুঁজে পেয়েছি। যারা দেখেছেন তারা তো জানেনই মুভিটা অসাধারণ একটা মুভি, আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই মুভিটা দেখবেন বেলা শেষে। এরপরে অবশ্য বেলা শুরু, এটার আরেকটা পার্ট বেরিয়েছে, কিন্তু আমার বেলা শুরুর চেয়ে আমার বেলা শেষের মুভিটা আমার ভেতরে দাগ কেটে গেছে, এবং এটা দেখার জন্য আমি সবাইকে রিকমেন্ড করছি, যারা দেখেন দেখবেন। জীবনের অনেক না বলা উত্তর এই মুভিটার মধ্যে খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। চলেন তরকারিটা বেড়ে নিই। আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। শাকটা বেড়ে নিই। বিসমিল্লাহ। এখন মাঝে মাঝে রাগ ওঠে যে কেন আব্বা এত ভালো বাজার করতেন, আর কেন মা এত মজা করে রান্না করে এত ভালো ভালো খাইয়ে আমাদের জিহ্বাটা এত লম্বা করে বড় করেছে। তো যে কারণে এত বড় হয়ে গেছে, নিজের সংসারে এসেও এখন ওইভাবে মজা করে ভালো জিনিসটাই খেতে ইচ্ছে করে, ওটা ছাড়া ভাত খেতে পারি না। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আব্বা যখন আদর করে যখন বাজার করে এনে পাশে বসিয়ে যখন খাওয়াতেন, তখন বলতেন খাও খাও, বাবার সংসারে মন ভরে প্রাণ ভরে খেয়ে নাও। জীবনেও তো এরকম খাবার তো আর চোখেও দেখবা না, মিলবেও না, বাবার সংসারে খেয়ে নাও। তো কথাটা সত্যি সত্যিই সত্যি যে এখন আসলে বাবা যেভাবে খাইয়েছে
যেই রকম মাছের সাইজ, যেই রকম আম, একটা ফজলি আম মনে হতো একটা প্লেটে, আস্ত একটা ফজলি আম বসালে প্লেটে আর কিছু নেওয়ার জায়গা পাওয়া যেত না। একটা কই মাছ প্লেটের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত। কোথায় গেল সেই সমস্ত যুগ? এখন তো পয়সা দিয়েও এগুলো মেলে না। আমাদের বাচ্চাদের এগুলো খাওয়াতে পারি না। বাচ্চাদেরকে যখন এইসব কথা যখন বলি, গল্প যখন শোনায়, ওরা মনে করে কি ওদের সঙ্গে আমরা রূপকথার গল্প শোনাচ্ছি, ঠাকুরমার ঝুলি শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি। তো এখন তাই মাঝে মাঝে মনে হয়, আচ্ছা আমাদের বাবা মারা কি জানতো যে আমাদের সময় এসে এই সমস্ত খাবার দাবারগুলো আমাদের সময় আসতে আসতে এগুলো পৃথিবী থেকে উঠে যাবে, আমরা আর খুঁজে পাবো না। নাহলে ওনারা কিভাবে ভবিষ্যৎবাণী করে বলতেন, খেয়ে নাও খেয়ে নাও, বাবার হোটেলে খেয়ে নাও, বাবা মজা করে খাওয়াচ্ছে, মন প্রাণ ভরে খেয়ে নাও। আসলে যা খেয়েছি ওই বাবার সংসারেই খেয়ে এসেছি, বা ওই সময়টাই খেয়ে এসেছি। এখন ওই সমস্ত জিনিস চোখেও দেখি না, খেতেও পারি না। কি কেমন হলো? এই যে আমার গাছের লাউ পাতা দিয়ে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি। মনে ধরেছে? মনের মতো হয়েছে? যদি মনের মতো হয়ে থাকে অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে বাসাতে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানেনই আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। ভিউয়ার্স, একটু তরকারিটা দেখে নিই কি অবস্থা। আলহামদুলিল্লাহ। এখন এতে দিয়ে দিব একটু টমেটো, দু একটা কাঁচামরিচ, আর দিয়ে দিব একটু ধনে পাতা। আলহামদুলিল্লাহ। ফাইনালি লবণটা একটু চেক করে নিই। এটা একেবারে লো ফ্লেমে জিনিসটা 5-7 মিনিট একটু রান্না হোক। আমি ফিরছি খুব শর্ট টাইমে। এই ফাঁকে আমি ডালটা বাগার দিয়ে নিই, তারপরে খুব কাছের থেকে দেখাবো আমার সমস্ত রান্নাগুলো। এই হচ্ছে আমার রুই মাছ, অল্প অল্প ঝোল, টমেটো, ধনেপাতা দিয়ে, আর কিচ্ছু না। লেবু পাতা দিয়ে ডাল, ইয়ামি। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আজকে ছুটির দিন পরিবারের জন্য একদম সাদামাটা রান্না। রুই মাছের মাথা দিয়ে আমার গাছের লাউ শাক দিয়ে চচ্চড়ি, আবার একটু রুই মাছ, একটু টমেটো দিয়ে একটু ভুনা, আর একটু ঘন লেবু পাতা দিয়ে ডাল। ইস, কি অসাধারণ খাবার, তাই না? বাঙালির প্রিয় খাবার। তো আশা করি প্রত্যেকটা রান্নাই তো আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি প্রত্যেকটা রান্নাই আপনাদের ভালো লেগেছে। আর আমি যে টপিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে বকবক করেছি, এগুলো আমার মনের কথা। শুধু আমার মনের কথা না, হাজারো লাখো নারীর মনের কথা, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, আশা করি আমার কথাগুলোও আপনাদের ভালো লেগেছে, রান্নাগুলোও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আমি তো আগেও বলেছি, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক শেয়ার দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিয়েছেন তো? যারা এখনো বেল আইকনটা টিপেননি, অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিবেন। যখনই বেল আইকনটা টিপে দেবেন, আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও বা আমার পারিবারিক ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর হ্যাঁ, বলেছি না, বেলা শেষে মুভিটা দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, বাই।